ওকে, এখন আমরা কথা বলছি রিমান ইন্টিগ্রেশন নিয়ে। এটা তোমাদের অবভিয়াসলি 11-12 এরই সিলেবাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, রিমান ইন্টিগ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে প্রথম যেটা জানবো আমরা, মানে রিমান ইন্টিগ্রিটির ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে একটা ফাংশনকে অবভিয়াসলি বাউন্ডেড ফাংশন হতে হবে, এবং তার সবথেকে বড় কথা ফাংশনের ডোমেন একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল হতে হবে। ঠিক আছে, কেন ক্লোজ বাউন্ডারি টেবিল, কেন বাউন্ডারি, সেই সমস্ত নিয়ে এত ডিটেলসে যাওয়ার সময়ও নেই বোধহয়। ঠিক আছে, বাট যতটুকু না জানলে নয় সেটুকু একটু ডিসকাস করে নেবো থিওরি পার্ট। আমি প্রথমে কি করছি, এফ একখানা ফাংশন ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি থেকে আর এ ডিফাইন করে নিচ্ছি। ঠিক আছে, এবং ডেফিনেটলি এটা একটা বাউন্ডেড ফাংশন, বি এ বাউন্ডেড ফাংশন, বাউন্ডেড ফাংশন অন অন এ বি। ঠিক আছে, তার মানে একটা ফাংশন বাউন্ডেড মানে এই ডোমেনের মধ্যে তার সুপ্রিমাম ইনফিমাম ডেফিনেটলি এক্সিস্ট করবে, তাই না? সুপ্রিমাম এক্সিস্ট করবেই। তো তাহলে ধরে নিচ্ছি যে লেট এমটাকে আমি ধরে নিচ্ছি সুপ্রিমাম অফ এফ এক্স, কোথায় না পুরো এ বি যে ইন্টারভ্যাল আছে সেই এ বি ইন্টারভ্যালে, আর স্মল এমটাকে ধরে নিচ্ছি আমি ইনফিমাম অফ এফ এক্স ওই ইন্টারভ্যালের ভেতরে। ঠিক আছে, সুপ্রিমাম ইন্টারভ্যাল। এবার আমি কি করছি দেখো, আমরা যেটা করব এই এবি ইন্টারভ্যালটাকে একটা কিছু সাব ইন্টারভ্যালে ভাঙবো। সাব ইন্টারভ্যালে আমরা নিউমারিক্যাল অ্যানালিসিসে দেখেছি ইন্টারভ্যালকে সাব ইন্টারভ্যালে ভাঙতে, বাট ওখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার ছিল যে ইকুইস্পেসড ইকুয়াল লেন্থের সাব ইন্টারভ্যালে ভাঙার একটা ফ্যাক্ট ছিল বিভিন্ন জায়গাতে, বাট এখানে সেই ব্যাপারটা নেই। ঠিক আছে, তাহলে কি করছি, আমি একটা সাব ইন্টারভ্যালে অর্থাৎ কালেকশন নিয়ে নিচ্ছি, একটা পার্টিশন বলবো যেটাকে আমি এখানে পার্টিশন ডিফাইন করছি, না হয় ডেফিনেশনটাও ডিফাইন করে দিচ্ছি। পার্টিশন অফ এবি, পার্টিশন অফ এবি। তো কি সেই পার্টিশন অফ এবি? দেখো এটা যদি এবি ইন্টারভ্যাল আমার হয়ে থাকে, আমি এই এবি ইন্টারভ্যালটাকে বেশ কিছু সাব ইন্টারভ্যাল, এটাকে আমি x0 কনসিডার করলাম, এটা x1, এটা x2, এটা x3, এটা xn-1, এটা xn, অর্থাৎ ইচ্ছে খুশি আমি ভেতর থেকে পয়েন্ট নিলাম, ইচ্ছে খুশি। এদের মধ্যে কোনটার মধ্যে কত লেন্থ সেটা আমার ভাবার কোনো প্রয়োজন নেই, কমিয়ে বাড়িয়ে যা ইচ্ছে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি কি নিচ্ছি, পি একটা কালেকশন নিয়ে নিচ্ছি। কাকে নিলাম, এ দ্যাট ইজ x0 নিলাম, x1 নিলাম, x2 নিলাম, আপ টু xn-1, xn is equals to b। এই যে কালেকশনটা নিলাম, এই কালেকশনটা নেওয়ার একটা টেকনিক রয়েছে। আই মিন টেকনিক মিনস একটা আন্ডার সাম কন্ডিশন তোমাকে এই কালেকশনটা নিতে হবে। দেখো ভাইয়া, এই x0 তার সঙ্গে x1 এর এই রিলেশনটা হতে হবে, অর্ডার রিলেশনটা হতে হবে তোমাকে, অর্থাৎ ইনক্রিজিং অর্ডার এই পয়েন্টগুলো যেন আমার আসে। ঠিক আছে, তো এই যে কালেকশন নিলাম, কোথাকার কালেকশন নিয়েছি, এবি ইন্টারভ্যালের কিছু পয়েন্টস এর কালেকশন নিয়েছি। ডেফিনেটলি এবি ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট দুটোকে আমি রেখেছি, ওগুলোকে আমি কিন্তু বাদ দিইনি, তাই না? তাহলে এই যে কালেকশনটা নিলাম, দিস এই পি ইজ called a partition of AB। এই পিটাকে এবির পার্টিশন বলা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমি ডিফাইন করছি রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। রিফাইনমেন্ট অফ এ পার্টিশন, একটা পার্টিশনের রিফাইনমেন্ট বলতে কি বুঝবো আমরা? কিছুই না, সিম্পল। পি একটা পার্টিশন, তো পি আর কিউ দুটোই পার্টিশন নিয়ে নিচ্ছি। লেট পি অ্যান্ড কিউ be two partitions, be two partitions of AB। AB দুখানা পার্টিশন আমি নিলাম, such that সাপোজ P সাবসেট Q,
প্রপার সাবসেট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ কিউতে অ্যাটলিস্ট একটা পয়েন্ট এক্সট্রা আছে, অর্থাৎ পিটা হচ্ছে মানে পি সমস্ত পয়েন্টগুলো কিউর মধ্যে থাকছে, কিউতে না হয় অন্তত একটা এক্সট্রা থাকলো। তাহলে এই যে কিউটা, এই কিউটাকে যেটা সুপার সেট আমরা বলে থাকি না সেটের কনসেপ্টে, বাট এখানকার কালেকশনটা তো একটু অন্যরকম, একটা অর্ডার রিলেশনের উপর ডিপেন্ড করে আমরা কালেকশনটাকে সিলেক্ট করছি। সো বাই দ্য ওয়ে সেই সুপার সেট যেটাকে তোমরা বলতে, এটাকে এখানে আমাদের রিফাইনমেন্ট হিসেবে পরিচিত এখানে আমাদের। দেন দেন কিউ ইজ কল্ড, কিউ ইজ কল্ড a refinement, a refinement of p, মানে কিউতে পি থেকে পি সবাই তো থাকবে, কিউতে পি সবার থাকবে, সঙ্গে আরো এক্সট্রা কিছু থাকবে, বেশি মেম্বার থাকবে, দ্যাট ইজ রিফাইনমেন্ট, ঠিক আছে। বেশ, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি একটা কথা বলেছিলাম এই জায়গাটাতে একদম প্রথমেই, যে একটা ফাংশন বাউন্ডেড, বাউন্ডেড মানে তার সুপ্রিমাম আর ইনফিমাম ডোমেনের মধ্যে এক্সিস্ট করছে। এখন মনে হচ্ছে যে সুপ্রিমাম ইনফিমাম ডোমেনের মধ্যে এক্সিস্ট করলো, পুরোটাই যদি একটা ফাংশন যদি পুরো এ বি ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হয়, তাহলে যে সাব ইন্টারভ্যালগুলো নিয়েছি আমি এই জায়গাটাতে বা এই জায়গাটাতে বা এই জায়গাটাতে, এগুলো সবগুলোতে বাউন্ডেড ফাংশন, অর্থাৎ প্রত্যেকটা সাব ইন্টারভ্যালেও ফাংশন বাউন্ডেড। হ্যাঁ, সিম্পল অবজারভেশন। এ বির ভেতরে যদি ফাংশনের সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করে, তাহলে এই যে সাব ইন্টারভ্যাল নিয়েছি সেগুলোতেও ফাংশন বাউন্ডেড হয়ে যাচ্ছে, তো সেখানেও সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে। সো নেক্সট আমি কন্টিনিউ করছি এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে কন্টিনিউ করছি। কি কন্টিনিউ করছি না, দেখো যে লেট ক্যাপিটাল এম আর দিস ইজ ইজিক্যালস টু সুপ্রিমাম অফ এফ এক্স, এক্সটা কোথায় নিয়ে নিচ্ছি না, এই যে আর এর সাব ইন্টারভ্যাল আছে না এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, সেই জায়গাটাতে আর এর সাব ইন্টারভ্যাল ভ্যারি করিয়ে আমি নিচ্ছি, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করছে, রাইট। আর স্মল এ বানিয়ে নিচ্ছি ইনফিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, আরটা রান করাও, আর স্টার্টস ফ্রম 1 2 আপ টু n পর্যন্ত, ওকে। বেশ, এবার দেখো তুমি একটা জিনিস চিন্তা করে থাকো, দেখো এটা তোমার এ বি, এটা তোমার এ বি, আর তার একটা সাব ইন্টারভ্যাল। এবারে বলো এই পুরো এ বির মধ্যে ফাংশনের সুপ্রিমাম আর এই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের সুপ্রিমাম, এদের মধ্যে একটা রিলেশন থাকে, ইনফিমামেরও একটা রিলেশন থাকে। তাহলে এই যে চারটে টার্ম পেলাম, তারা কারা না, স্মল এম আর, একটা ক্যাপিটাল এম আর, একটা ক্যাপিটাল এম, আর একটা স্মল এম। এদের পরিচয় আমি দিলাম, চারটে জিনিসের পরিচয় আমি দিলাম, কারা কোথাকার সুপ্রিমাম ইনফিমাম। তো এদের মধ্যে বেশ সুন্দর রিলেশন হবে স্বাভাবিক, দেখো এটা এই রিলেশনটা স্যাটিসফাই করবে, এরা এই রিলেশনটা স্যাটিসফাই করবে, এটা সিম্পল বেসিক অবজারভেশন, রাইট। তাই এই যে চারটে, এ ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এম আর স্মল এম আর, এই চারটে জিনিস কিন্তু এই রিলেশনে, দিস ইজ ট্রু ফর অল আর, প্রত্যেকটা আর এর জন্য ব্যাপারটা ট্রু। এবার আমি কি করছি, আর এর যে সাব ইন্টারভ্যাল না, এই ইন্টারভ্যালের যে লেন্থটা আছে ওটা দিয়ে না মাল্টিপ্লাই করি, লেন্থ মানে কি, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এই লেন্থটা দিয়ে আমি কি করছি মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ এম ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, small mr into xr minus xr minus 1, capital mr into xr minus xr minus 1, capital M into xr minus xr minus 1। অর্থাৎ এই আরটাকে যদি রান করা তাহলে অ্যাকচুয়ালি কি নিলাম, আর এর সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম নিলাম, ইনফিমাম নিলাম, তাদের সঙ্গে ওই ইন্টারভ্যালের লেন্থ গুলোকে মাল্টিপ্লাই করে দিলাম, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম নিচ্ছি, সুপ্রিমামটা নিলাম আর লেন্থটা দিয়ে মাল্টিপ্লাই করলাম প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে, এই সাব ইন্টারভ্যালের সুপ্রিমামটা নিলে না নিলাম এটা, আর এই সাব ইন্টারভ্যালের লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই করেছি আমি এখানে। এই যতগুলো রিলেশন পাচ্ছ সবগুলো এখানে অ্যাড করে দাও,
এইখানে কিন্তু এই এমটা সামেশনের বাইরে চলে আসবে, কারণ সামেশন ইন্ডিপেন্ডেন্ট, আমি তো আর এর উপরে সাম নিচ্ছি, r equals to 1 to n xr minus xr minus 1 sum over r equals to 1 to n mr xr minus xr minus 1 sum over r equals to 1 to n capital mr xr minus xr minus 1. This is less or equals to capital M টাও সামেশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, r equals to 1 to n xr minus xr minus 1. Yes. এবার দেখো এই একদম লেফট সাইডে যে এই সামটা অ্যাকচুয়ালি কি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি না x1 minus x0 plus x2 minus x1 plus x3 minus x2 like that, এভাবে এগোবে। তুমি একটু খেয়াল করে দেখো সব কাটবে, সব কাটবে মিন্স এই যে এই টার্মগুলো কাটতে কাটতে যাচ্ছে, এই মাইনাস এক্স জিরোটা থাকবে আর এখানকার লাস্ট এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, তো এইটা থাকবে, দ্যাট ইজ বি আর এ। সো দিস ইমপ্লাইজ এম ইন্টু বি মাইনাস এ, আর এই যে জিনিসটা না এটাকে আমরা ডিনোট করবো এল পি এফ দিয়ে, এই টোটাল সামটাকে এটাকে বলে লোয়ার ডারবক্স সাম, আর এই যে জিনিসটা এটাকে আমি ডিনোট করবো ইউপিএফ দিয়ে আপার ডারবক্স সাম, আর ডান দিকেও কিন্তু সেম ঘটনা ঘটলো, capital M into B minus A. This is true for all partition, all partition. This is true for all P belongs to script PAB. Script PAB মানে set of all partitions on AB. Set of all partitions on AB. Clear? বেশ, তো দেখো এবার আমি কি ইন্টারেস্টেড, দেখো আমি ইন্টারেস্টেড এলপিএফ গুলো নিয়ে আর ইউপিএফ গুলো নিয়ে। এবার এটাতে ইন্টারেস্ট দেখানোর আগে আমি একটু জিওমেট্রির দিকে, মানে জিওমেট্রিক্যাল যে রিপ্রেজেন্টেশন অফ দিস লাইন সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি জিনিস এটা, এই এলপিএফটা অ্যাকচুয়ালি কি দিচ্ছে তোমাকে একটু ভালো করে দেখবে। আমি রিমান ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম প্রবলেম আমি কোনো রকম কোনো ক্যালকুলেশন ছাড়াই করব, তার জন্য যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেটা ভালো করে দেখো, এখান থেকেই আমি 80% কোশ্চেন আনসার করে দেখাবো তোমাদের, জাস্ট জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভালো করে দেখবে, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্টে এলপিএফ নিয়ে ভাবি। দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো এটা আমার x0 x1 x2 দ্যাট ইজ xn a, আর এটা হচ্ছে b। আর ফাংশনটা ধরো সাপোজ লাইক দ্যাট, এটাই ফাংশন আমার, ঠিক আছে, এটি আমার ফাংশন। ওকে, বেশ, এখন এই জিনিসটা কি মিন করছে, এই জিনিসটা ভালো করে দেখবে। স্মল m1 r ইকুয়ালস টু যখন 1 হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্টেশন কেমন দেখতে হচ্ছে, এলপিএফ টা কি জিনিস, আমি যে সামটাকে লিখলাম এটাকে একটু ভেঙে যদি লিখি, m1 into x1 minus x0 m2 into x2 minus x1 and so on, finally mn xn minus xn minus 1। এখন এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে দেখি তো, এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা কি m1 আর তার সঙ্গে লেন্থ, লেন্থ মানে কোনটা, এই লেন্থটা মাল্টিপ্লাই হচ্ছে এতটুকু লেন্থ, এই লেন্থটা মাল্টিপ্লাই হচ্ছে এটা, এটা এটা একটা লেন্থ, আর m1 টা কি জিনিস, এই ইন্টারভ্যালের ফাংশনের ইনফিমাম, ইনফিমাম কোথায় আছে দেখো তো, ফাংশনটা তো বাড়ছে আস্তে আস্তে করে, তাহলে ইনফিমাম কোথায়, এই জায়গাটা ইনফিমাম না ফাংশনের, তাহলে ফাংশনের ইনফিমাম m1 তার সঙ্গে লেন্থ গুণ করা হয়েছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দিস ইজ, এখানে এই পয়েন্টটাই আমার m1 দিচ্ছে দেখো এই হাইটটা, আর এখানে লেন্থ যেটা হচ্ছে আমাদের দেখো এই ইন্টারভ্যালের যে লেন্থটা x1 minus x0, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট ইজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই এরিয়াটা তোমাকে দিচ্ছে,
আবার পরেরটা যখন তুমি নেক্সট এই এটা নেক্সট টার্মটা চলে আসছে এই জায়গাটাতে, তখন এটা কি দিচ্ছে, m2 সেকেন্ড সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম সরি ইনফিমাম আর ইন্টারভ্যালের লেন্থ, তাই না? এই ইন্টারভ্যালের লেন্থ গুণ করছো আর সাব ইন্টারভ্যাল ইনফিমাম কোথায় দেখতে পাচ্ছি, এই আমি ধরো কোথায় কোথায় বলছি এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এইটাতে। তাহলে একই রকম এটাও তাহলে এই রেটে সাপ্লাই দিচ্ছে এন্ড সো অন। এবার যখন তুমি এখানে xn - 1 নিয়ে নিচ্ছ, দিস ইজ xn - 1, এখানেও একই রকম ভাবে ইনফিমাম হচ্ছে এক্স্যাক্টলি আমি গ্রাফটা যেভাবে ড্র করেছি সেই হিসেবে এটা ইনফিমাম, এই জায়গাটাতে এটা ইনফিমাম আমাদের, দ্যাট ইজ mn এইটা। সো ফাইনালি অ্যাকচুয়ালি কি দিচ্ছে বলতো, এই কার্ভের নিচের কিছুটা অংশ গ্যাপও রেখে দিচ্ছে, ও গ্যাপ রেখে দিয়ে নিচের অংশটুকু এই এরিয়াটুকু সাপ্লাই দিচ্ছে আমাদের, তাই না? এই এরিয়াটুকু সাপ্লাই দিচ্ছে নিচের। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার এলপিএফ। এবার তুমি ইউপিএফ এর দিকে চলে আসো, আপার ডারবক্স সাম কেমন দেখতে দেখি আমি। দিস ইজ x0 x1 x2 xn। ফাংশন এরকম দেখতে খানিকটা, ঠিক আছে? আমি একটা আমার এই সুবিধা মতো একটা ফাংশন ধরে নিলাম, কেমন? বেশ। সো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখি, হাইট গুলোকে ড্র করি। দিস is xn-1 x2 x1 x0, ক্লিয়ার? এবার কি হচ্ছে ব্যাপারটা, ইউপিএফ মানে কি জিনিস, এই জিনিসটা কি জিনিস অ্যাকচুয়ালি না, ইউপিএফটা দেখো, ইউপিএফটা হচ্ছে ওখানে ইনফিমাম নিয়েছিলে, এখানে জাস্ট কিচ্ছু না, সুপ্রিমাম গুলো গুণ হয়েছে, আর আলাদা কিচ্ছু না, দ্যাট ইজ m1 x1 minus x0 m2 x2 minus x1 plus mn xn minus xn minus 1। লেন্থটা কিন্তু গুণ হচ্ছে, তার সঙ্গে কি হচ্ছে, এই সাব ইন্টারভ্যালে ফাংশনের যে সুপ্রিমাম কোথায় আছে, এই সাব ইন্টারভ্যাল ফাংশনের হাইয়েস্ট ভ্যালু কোথায়, এই জায়গাটাতে, এইটা। দ্যাটস ইট। তাহলে এই হাইট নিচ্ছে, এই হাইটটা পুরোটা, দ্যাট ইজ m1, আর তার সঙ্গে কি গুণ হচ্ছে, লেন্থটা গুণ হচ্ছে, তার মানে তোমার এই এরিয়াটা আসবে। আর পরেরটাও তাই, ফাংশনের হাইট দেখতে হচ্ছে এই জায়গাটাতে, হাইয়েস্ট ভ্যালু, সো দিস এই যে এই হাইটটাই এখানে আর কি, এটাই, দ্যাট ইজ m2, তার সঙ্গে লেন্থ গুণ হচ্ছে দিস এন্ড সো অন লাইক দ্যাট। অর্থাৎ এটা কার্ভ ছাড়িয়ে উপরের দিকে কিছুটা এরিয়া নিয়ে নিচ্ছি, কার্ভ ছাড়িয়ে এখানে দেখো হাইটটা, এটা সুপ্রিমাম কোথায় হবে, এটাকে এখানে সুপ্রিমাম হবে, এই যে এই জায়গাটাতে, তাহলে এই যে যে আমি যেটাকে ডিজাইন করছি, এই এরিয়াটুকু দিচ্ছে কিন্তু ইউপিএফ। এবার আমি কি করছি দেখো, আমি একটা কাজ করি, কি কাজ করছি, আমি একটা পার্টিশন নিয়েছি পি, যার জন্য এরকম আসছে, তো আমি কি করছি এবারে, পার্টিশন তো ইচ্ছে খুশি নেওয়া যায়, এন পয়েন্ট দুটো থাকবে, মাঝখানে যা ইচ্ছে পয়েন্ট নেওয়া যায়, আমি কি করছি, পি যে পয়েন্টগুলো আছে না সেগুলো থাক, সঙ্গে আর একটা এক্সট্রা পয়েন্ট আমি নিই ভেতরে। পি পার্টিশনটা কি ছিল, পি পার্টিশনটা ছিল h equals to x0 x1 তারপরে x2 লাইক দ্যাট, তাই তো, xn is equals to b। আমি কি করছি, এর মাঝখানে না আরো একটা পয়েন্ট আমি এক্সট্রা করে নিয়ে নিলাম, ওই পয়েন্টটা x1 আর x0 x1 আর x2 মাঝখানে নিয়ে নিলাম, দেখি তো নি তো কি ঘটনা ঘটছে একটু দেখি তো। তাহলে আবার একটা সাব ইন্টারভ্যাল বেড়ে গেল এই জায়গাটাতে, আবার একটা সাব ইন্টারভ্যাল বেড়ে গেল এই জায়গাটাতে, ধরো এটা কোথাও কোথাও এখানে নিলাম, ধরো ওয়াই পয়েন্ট আমার এখানে, তাহলে যখনই ওয়াই পয়েন্ট এখানে ঢুকে গেল, আবার সাব ইন্টারভ্যালে দেখো চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ যে ইনফিমামটা এইটুকু যে সাব ইন্টারভ্যাল, সেখানে ইনফিমামটা কিন্তু বেড়ে গেল, এই যেখানে এতদূর চলে আসলো,
ফলে দেখো হঠাৎ করে যখন তুমি জিনিসটা এরিয়া ক্যালকুলেশন করতে যাচ্ছ না, একটু বেশি এরিয়া তোমার আবার চলে আসছে হাতে, তোমার হাতে এরিয়াটুকু আরো বেড়ে গেল, ঠিক কিনা? এটা বাড়ার জায়গা নেই, এটাতে তো ইনফিমাম এই জায়গাটাতে অসুবিধা কিছু নেই, কিন্তু তোমার এই যে এক্সট্রা একটু এরিয়া আরো আরো উপর দিকে, আমরা কার্ভের দিকে আর একটু এগিয়ে গেলাম, কার্ভের দিকে যতটুকু এরিয়া বাকি ছিল সেগুলোকে আস্তে আস্তে কভার করে ফেলছি যত আমি পয়েন্ট দিচ্ছি, ঠিক? তাহলে এখানে এলপিএফ এ কি ঘটলো, এরিয়াটা বাড়লো, এলপিএফ এর ক্ষেত্রে এরিয়া বেড়ে গেল। তাহলে এখন আমি এই পার্টিশনটা পি না করে যদি কিউ কনসিডার করি, আমি তো একটা এক্সট্রা পয়েন্ট দিয়েছি, তাহলে কিউটা অবভিয়াসলি রিফাইনমেন্ট অফ পি, কিউটা অবভিয়াসলি রিফাইনমেন্ট অফ পি হয়ে গেলে একটা পয়েন্ট এক্সট্রা চলে আসবে তো এখানে আমার। তাহলে এই যখনই রিফাইনমেন্ট নিলাম, এল যে লোয়ার ডারবক্স সাম সেটা কি হলো, আর একটু ইনপুট এরিয়া একটু বেড়ে গেল, অর্থাৎ তার আমাদের এখানে কি ঘটনা ঘটলো, এলপিএফ লেস অর ইকুয়ালস টু এলকিউএফ, ঠিক কিনা? ভেবে দেখো দেখি, লোয়ার ডারবক্স সাম রিফাইনমেন্ট নিলে কিন্তু এরিয়া বাড়ছে কন্টিনিউয়াসলি। তুমি এখানে একটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করো, এখানে একটা পয়েন্ট দাও, যখনই পয়েন্টটা দেবে দেখো এই যে ইনফিমাম বেড়ে গেল, এই জায়গাটাতে ইনফিমাম বেড়ে গেল, এই যে সবসময় এই রেটে চলে আসবে এখানে, তাই না? লাইক দ্যাট, রিফাইনমেন্ট নিলে লোয়ার ডারবক্স সামটা বাড়ে। এবার তুমি চলে আসো আপার ডারবক্স সামে কি ঘটনা ঘটছে, এরা কি সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েট করছে দেখি। তাহলে আমি পয়েন্টটা নিয়েছি কোথায়, এখানে, তাহলে এখানে নিয়েছি মানে তাহলে দুটো সাব ইন্টারভ্যালে এটাকে জয়েন করো, এটা ঠিক আছে, এই লেফট সাব ইন্টারভ্যাল যেটা পেলে এটা তো ঠিক আছে, এই এরিয়াটা পুরোটা আসছে, কিন্তু রাইট সাব ইন্টারভ্যাল দেখেন এরিয়াটা কমে গেল না, কারণ রাইট সাব ইন্টারভ্যালের সুপ্রিয়ামটা কোথায় থাকছে, এইখানে সুপ্রিয়ামটা না, ফলে দেখো তোমার ড্রয়িংটা এখান থেকে এতটা আসবে, দিয়ে নিচের পোর্শনটুকু ড্রয়িং হবে, তাই না? ফলে এই যে উপরের এইটুকু এরিয়া, কি বলছি বুঝতে পারছো, উপরের যে এইটুকু এরিয়া না তোমার একদম, মানে এইটুকু পোর্শনের কথা বলছি, এটা কিন্তু তোমার এক্সট্রা আগে ছিল, এখন কিন্তু এই এরিয়াটা তোমার আর থাকলো না, তাই না? সুতরাং তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ব্যাপারটা এখন, তাহলে এরিয়াটা কমে গেল একটু, এরিয়াটা কমে গেল মানে তোমার এখন যে চেহারাটা দাঁড়ালো সেটা হচ্ছে একটু ছোট হয়ে গেল, এরিয়াটা একটু ছোট হয়ে গেল। সো দিস ইজ এখানে থাকলো, বাট এখান থেকে এতটা আসলো, তাহলে আগের এরিয়া ছিল, বাট কার্ভ ছেড়ে কিন্তু নিচে নামবে না, একটা জিনিস মাথায় রাখো, কার্ভ ছেড়ে এটা কোনোদিন নিচে নামবে না, আর এটা কার্ভ ছেড়ে উপরে উঠবে না, এই জায়গাটাতে কার্ভটাকে ছেড়ে না তোমার এখানে কার্ভ ছেড়ে কোনোদিন উপরে উঠবে না এরিয়াটা, আর এই জায়গাটাতে কার্ভ ছেড়ে এরিয়াটা কোনোদিন নিচে নামবে না, ঠিক আছে? সো ইউপিএফ এর ক্ষেত্রে তাহলে কি ঘটনা ঘটলো, ইউপিএফ এর ঘটনা যেটা ঘটলো, যে এই যে মানে রিফাইনমেন্ট নিলে সেক্ষেত্রে কি হলো, এরিয়াটা কিন্তু একটু কমে গেল এখানে, এই এরিয়াটা কিন্তু ইমপ্রুভ হলো না এখানকার এরিয়াটা। সো তাহলে এদিকে উল্টো হবে, ইউকিউএফ লেস অর ইকুয়ালস টু ইউপিএফ, রিফাইনমেন্ট নেওয়ার সাথে সাথে দেখো আমি কমিয়ে দিয়েছি এটাকে, ঠিক কিনা? ক্লিয়ার? বেশ, আরো কি রিলেশন পেলাম আমি, না আমি একটু আগে বললাম যে এলপিএফ আর ইউপিএফ এরা অলওয়েজ এই রিলেশন স্যাটিসফাই করবে, কারণ এটা তো কার্ভের নিচের এরিয়া, এটা তো কার্ভের নিচের এরিয়া সাপ্লাই দিচ্ছে, তাই না? দুটো ফিগারকে ঘুরে ফেললে হবে না, এটা এই ফিগারটা, ঠিক আছে, এটা এলপিএফ এর ফিগার, আর এখানে কি হচ্ছে, ইউপিএফ দিচ্ছে, এই কার্ভ ছেড়ে উপরে আছে এরিয়াটা, এই জায়গাটাতে এরিয়াটা আছে, স্বাভাবিক ওটা বড় হবে, বেশি এরিয়া কন্ট্রিবিউট করছে তোমাকে এখানে, তাই না? আর কি এখান থেকে পেতে পারি, আরো কিছু পেতে পারি, যে পি আর কিউ যে কোনো দুটো পার্টিশন, এনি টু পার্টিশনস, এই রিফাইনমেন্ট কি কি আমার কোনো জানার দরকার নেই, পি আর কিউ দুটো পার্টিশন, তাহলে আমি একটা পার্টিশনের করেসপন্ডিং এলপিএফ কনসিডার করব, আর একটা পার্টিশনের করেসপন্ডিং আপার ডারবক্স সাম ইউকিউএফ ক্যালকুলেট করব, তাদের মধ্যে রিলেশন কি হতে পারে, অবশ্যই তারা রিলেটেড, কি হবে, এই রিলেশনের হবে, কারণ ইউ আপার তো ও তো কার্ভ ছেড়ে কোনোভাবে নিচে নামবে না, তাই না? এই এরিয়াটা সে পার্টিশন যাই নাও না কেন, ডাজন্ট ম্যাটার,
ডাজন্ট ম্যাটার, তোমার এখানে কার্ভ ছেড়ে এই অংশগুলো কার্ভের উপরে, এইগুলো না কার্ভের উপরে, এগুলো তোমার কখনোই নামবে না নিচে, কার্ভের উপর অংশ থাকবে। আর লোয়ারের ক্ষেত্রে কি হবে, এখানে গ্যাপ থেকে যাবে, এগুলো দেখো গ্যাপ পজিশন, সে যাই নাও না কেন পার্টিশন, তোমার এগুলো গ্যাপ থেকে যাবে। সেই জন্য পার্টিশন যাই হোক না কেন এখানে তোমার, পার্টিশন যাই হোক না কেন এখানে তোমার, এটা সব সময় কার্ভের নিচে, এটা কার্ভের উপরে, সো স্বাভাবিক এটা এই রিলেশনে স্যাটিসফাই করবে। পি আর কিউর মধ্যে কোনো রিলেশন হোক আর না হোক, তাহলে দুটো পার্টিশন, এনি টু পার্টিশন, এনি টু পার্টিশন। ক্লিয়ার? এবার আসি আমি, এবার ম্যাথমেটিশিয়ান রিমান আর ডারবক্স মিলে কি কাজ না করে গেছে। এবার ওরা ভাবলো যে আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশনে আমাদের টার্গেট কি হয়, এরিয়াটুকু বাউন্ডেড যে এফ এ থেকে বি এফ ডিএক্স, মানে এই যে বাউন্ডেড এরিয়াটা আমরা পাবো, তাই তো, এই যে এক্স্যাক্টলি এরিয়াটা, সেই এরিয়াটা আমাদের ইন্টিগ্রেশনে দেয়। কিন্তু সেটা আপার ডারবক্স সামেও পাবো না, কিছুটা উপরে উপরে থাকছে, লোয়ার ডারবক্স সামেও পাবো না, কিছুটা করে গ্যাপ থাকছে প্রত্যেক জায়গাতে এখানে। তাহলে তখন ওরা চিন্তা ভাবনা করলো যদি এই যেভাবে যদি এই যে পয়েন্ট যেভাবে আমি আরো যদি বাড়াতে থাকি, আস্তে আস্তে এই এরিয়াগুলো কি হবে, এগুলোকে কভার করে নেবে, এগুলোকে কভার করে নেবে, পয়েন্ট যত বাড়াবে তুমি এখানে, যত পয়েন্ট বাড়াবে সব কভার করে নেবে এগুলোকে। আর এখানে যত পয়েন্ট বাড়াবে তত উপরে এরিয়াগুলো আস্তে আস্তে করে কমতে থাকবে, এই এরিয়াগুলো আস্তে আস্তে করে ডিলিট হয়ে যাবে, আস্তে আস্তে করে ডিলিট হয়ে এইটা আস্তে আস্তে করে কার্ভের দিকে এগিয়ে আসবে, কার্ভের দিকে এগুলোকে চলে আসতে হবে, উপরে এগুলো আস্তে আস্তে মুছে যাবে এগুলো। সেই কাজটা করছে, করে তাহলে কি হচ্ছে, দুদিক থেকে কার্ভের দিকে এগোচ্ছি, এবং এই কার্ভ যে বাউন্ডারি এরিয়া সেটা আমরা ফাইনালি পাওয়ার চেষ্টা করছি। সেই জন্য কি করেছে, যে যদি এই এলপিএফ গুলোর আমি সুপ্রিমাম নিয়ে নিই, কারণ এগুলো তো বাউন্ডেড অ্যাবাভ, এলপিএফ গুলো তো সব বাউন্ডেড অ্যাবাভ, দেখো এলপিএফ গুলো সব বাউন্ডেড অ্যাবাভ, এই যে এলপিএফ গুলোতে এইটা দিয়ে বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেছে, ফলে সেক্ষেত্রে আমি কি করছি, সুপ্রিমাম অফ এলপিএফ P belongs to script PAB, all possible LPF এর সুপ্রিমাম নিয়ে নাও, আর ইনফিমাম অফ এক্সিস্ট করবে, ডেফিনেটলি এক্সিস্ট করবে বাউন্ডেড যেহেতু, ঠিক আছে, P belongs to script PAB, that is this supremum is denoted by lower integral, এটা দাগ, আর this is denoted by upper integral। এবার গল্প হচ্ছে, যদি তোমার বা ইফেনলি দিয়ে দিচ্ছি f is Riemann intrigable, f is Riemann intrigable, f is intrigable, রিমানটা আর লিখছি না, f is intrigable if and only if integration upper integral আর lower integral they are equal, ঠিক আছে। আর এই ইন্টিগ্রালটাকেই আমাকে আমরা ডিনোট করে থাকি ইন্টিগ্রেশন a to b f, ঠিক আছে। এবার একটা ফাংশন ইন্টিগ্রেবল হওয়ার হাজারো কন্ডিশন আছে, আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কন্ডিশনের কথা বলবো। নাম্বার 1, f is মনোটোন, সেটা মেবি মনোটোন ইনক্রিজিং, মেবি মনোটোন ডিক্রিজিং, ডাজন্ট ম্যাটার, যদি মনোটোন হয়ে যায় তাহলে কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল, অর্থাৎ তখন কিন্তু f ফাংশনটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেবল। এটা ইমপ্লাই করছে f is integrable on ab। নেক্সট, যদি ফাংশন কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস ফাংশন যদি হয়ে যায় তাতেও আপত্তি নেই, f is integrable, f is integrable on ab। যদি ফাংশন কন্টিনিউয়াস নাও হয় বলছে তাতেও ইন্টিগ্রেবল, কিন্তু কন্ডিশন আস্তে আস্তে আসবে, f is not continuous, f is not continuous on ab and f has finite number of points of discontinuity, finite number of points of discontinuity on
অর্থাৎ ফাইনাইট সংখ্যক পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। বলছে তাতে কিছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না, তাতেও ফাংশন ইন্টিগ্রেবল হয়। f is integrable on ab। নেক্সট আবার বলছে ফাইনাইট সংখ্যক পয়েন্ট যদি নাও হয়, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টেও যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাতেও কিন্তু ইন্টিগ্রেবল হতে পারে। মানে সব রকম রাস্তা তোমাকে দিয়ে দিচ্ছে। f is not continuous, f is not continuous, yeah, f is not continuous on ab and f has infinite number of point of discontinuity। এভাবে লিখছি the set of points of discontinuity, set of points of discontinuity of f is infinite। Infinite means infinite doesn't matter, infinite infinite, yeah, so the set of points of discontinuity of f is infinite। ইনফাইনাইট হয়ে গেছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস, তারপরেও ফাংশনের ইন্টিগ্রেবিলিটির চান্স আছে। কখন না, ইফ এটা দিচ্ছি এভাবে যে যদি, আচ্ছা এটাকে এই সেটটাকে এস ধরে নাও তো, এস, এই যে সেটটা, এই সেটটাকে আমি এস ধরে নিলাম, ঠিক আছে। এবার যদি এস এর লিমিট পয়েন্টের সংখ্যা ফাইনাইট হয়ে যায়, ইফ এস হ্যাজ ফাইনাইট লিমিট পয়েন্ট, or আরেকটা কথা বলে দিচ্ছি, এস ইজ এ সেট অফ মেজার জিরো, এস ইজ এ সেট অফ মেজার জিরো। এই জায়গাটায় আমি আর যাচ্ছি না, এগুলো খুব ডিটেলসে যেতে হবে, তাহলে এইটুকু সময়ের মধ্যে এই ডিটেলসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। বা এই কথাটা মনে রাখো, সেট অফ মেজার জিরো, ঠিক আছে। সেট অফ মেজার জিরো যদি হয়ে যায়, দেন f is integrable, তাতেও কিন্তু ফাংশন ইন্টিগ্রেবল হবে। প্রথমে বললাম কন্ট্রাস্ট হলে ইন্টিগ্রেবল হবে, তারপর বলছি কন্ট্রাস্ট না হলে ইন্টিগ্রেবল হবে, না হওয়ার সঙ্গে এই কন্ডিশন ইনভলভ। আবার যদি এই কন্ডিশন নাও হয়, ইনফাইনাইট হয়ে যায় সেটটা, তার জন্য ও রাস্তা খোলা, বাট লিমিট পয়েন্টের সঙ্গে ফাইন্ড হতে হবে, অথবা সেট অফ মেজার জিরো হতে হবে। দেন দিস, এই কটা জিনিস একটু মাথায় রাখো। আর আপাতত থিওরেম আপাতত আর কিছু লাগবে না, এই কটা দিয়ে আমি কাজ কিছুটা এগিয়ে নিই। এবার আমি কিছু প্রবলেমস এর দিকে এগোই আমি। চলো কোশ্চেনের দিকে যাই। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলছে তোমাকে যে f একখানা ফাংশন ab থেকে r এ বি বাউন্ডেড অন ab, বাউন্ডেড ফাংশন বলে দিয়েছে। p আর q টু পার্টিশন, যে কোনো দুটো পার্টিশন বলেছে, কিন্তু পার্টিশনস তাদের মধ্যে রিলেশন দেয়নি, তাহলে কোনটা হবে? তো ইউপিএফ এর ইউর সঙ্গে আপারের সঙ্গে লোয়ার রিলেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ এল এর সাথে এল এর কোনো রিলেশন তুমি এখানে ইনভলভ করতে পারবে না, পার্টিশন যেহেতু জানো না, ঠিক আছে। সেকেন্ড অপশন হবে না, দেখো দেখি। কারণ আপারটা যে কোনো পার্টিশন না, আপার ডারবক্স সাম অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু লোয়ার ডারবক্স সাম ফর এনি টু পার্টিশনস, ঠিক আছে। এটা তো হওয়ার প্রশ্নই নেই, ইকুয়াল বলে দিয়েছে, পার্টিশনের উপর ডিপেন্ডেন্ট, এগুলো ইকুয়াল হয় নাকি সবসময়, ইন জেনারেল হবে না। আর এখানে পি আর কিউ পার্টিশন তুমি জানোই না, তো তাদের মধ্যে ও সেটা না জানলেও চলবে, বাট এল দিয়ে দিয়েছে এদিকে দেখো বড়, আর ইউ দিয়ে দিয়েছে ছোট, সেটা তো হয় না না। আমি জিওমেট্রি যে গ্রাফ ড্র করেছিলাম সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে গেছো আশা করি। সো আমার সেকেন্ড অপশন, এটা নিয়ে কোনো ডাউট থাকার প্রশ্নই নেই, সেকেন্ড অপশন আমার, দিস ইজ দ্য আনসার। এর জন্য কোনো ক্যালকুলেশন আমি কিন্তু করছি না, কারণ যা বলার বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, বাউন্ডেড p is the refinement of the partition q, এখানে রিফাইনমেন্টের কথা বলে দিয়েছে, রিফাইনমেন্ট হলে কি হয় সেটাও শিখিয়ে দিয়েছি। রিফাইনমেন্ট আমি দুটো রিলেশন লিখে দিচ্ছি, লোয়ারের ক্ষেত্রে বাড়ে, আপারে কমে, সোজা কথা। তাহলে রিফাইনমেন্ট কে? পি বি এ রিফাইনমেন্ট, তাহলে তাহলে এল কিউ এফ
রিফাইনমেন্ট নিলে কিন্তু লোয়ারটা বাড়ে আর আপারটা কি হয়, কমে। আপারটা কমে, দেখো এই যে এখানে সব ডিটেলস রয়েছে, দেখো এই যে এখানে কিউটা রিফাইনমেন্ট ছিল, কিউর ক্ষেত্রে লোয়ারটা বাড়লো, আপারটা কমলো, তাই না? এই যে সব লিখে রেখেছিলাম আমি এখানে। সো তাহলে ইউ রিফাইনমেন্টের করেসপন্ডিং কমে, দ্যাট ইজ ইউপিএফ লেস অর ইকুয়ালস টু ইউকিউএফ। ক্লিয়ার? দেখো এবার কোনটা হবে, পি ফার্স্ট অপশনটাই, না ফার্স্ট অপশন অন্য কিছু আছে। ইউ আচ্ছা, এখানে দুটো অপশন আপাতত ট্রু আমি দেখতে পেলাম, এই অপশন কিন্তু ট্রু, এই অপশন কিন্তু ট্রু, 3 নম্বর অপশন ট্রু, তাই না? এই যে এইটা তো। আর 2 নম্বর অপশনটা কিন্তু ট্রু, 2 নম্বর ট্রু ইন দা সেন্স আপার ট্রু। ইউ নিয়ে যে কোনো পার্টিশন নাও ডাজন্ট ম্যাটার, ইউ সব সময় কার্ভের উপরে থাকে তো এরিয়া, আর এল কার্ভের নিচে থাকে এরিয়া, এটাও ট্রু। সো 2 নম্বরও ট্রু, 3 নম্বরও ট্রু, ঠিক আছে? দুটো অপশন ট্রু। নেক্সট নেক্সট এবারে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রালের মধ্যে কি মানে রিলেশন হবে? স্বাভাবিক আপার, একই রকম গল্প তোমার, এল গুলোর নিয়ে লোয়ারটা তৈরি করা হয়েছে আর ইউ গুলোকে নিয়ে আপার তৈরি করা হয়েছে। তো এটা বারবার বলছি, এটা যে এরিয়াটা, এতে দেখতেই পাচ্ছি আমরা, এটা তো রিজন ছেড়ে মানে মেন কার্ভ ছেড়ে তো উপরে দাঁড়িয়ে আছে, তাই না? কার্ভ ছেড়ে উপরের এরিয়াকে নিয়ে নিয়েছে, কার্ভ ছেড়ে উপরের এরিয়াকে নিয়ে নিয়েছে, ফলে সেক্ষেত্রে তোমার এটা স্বাভাবিক বড় হবে, এটা স্বাভাবিক বড় হবে, তাই না? দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু দিস, তাই না? উপর এটার থেকে এটা অনেক বড় হবে, এই গ্রেটার দেন ইকুয়ালস টু হয়ে যাবে জিনিসটা নিচেরটা, এটা ঠিক কি না? সুতরাং দেখো অপশনে চলে আসো, এখানে কোনো ক্যালকুলেশনের জায়গা নেই, আমি সব শিখিয়ে দিয়েছি, যা বলার, যা ইনফরমেশন যা দেওয়ার, যে মন্ত্র দেওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আমি। সো তাহলে আপারটা বড় হবে, কোথায় আছে, এই 3 নম্বরটা, দেখো লোয়ারের থেকে আপারটা বড় হবে, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, নেক্সট বলছে একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে, রেশনাল ইরেশনালে হবে। আচ্ছা একটা কথা বলে রাখি, যদি কোনো ফাংশন এভাবে, ভালো করে শুনবে, এটা মন্ত্র একটা, যদি কোনো ফাংশন রেশনালে একরকম ডেফিনেশন আর ইরেশনালে আরেকরকম ডেফিনেশন হয়, আজ পর্যন্ত সেই ফাংশনকে ইন্টিগ্রেবল করতে কেউ পারেনি, সো সেই ফাংশন অলওয়েজ নট ইন্টিগ্রেবল, ঠিক আছে? এটা মাথায় মধ্যে ঢুকিয়ে নাও, ফাংশন যদি রেশনালে একরকম ডেফিনেশন আর ইরেশনালে আরেকরকম ডেফিনেশন থাকে, তাহলে সেই ফাংশন কোনোদিন ইন্টিগ্রেবল হবে না, বোঝা গেল? কখনোই ইন্টিগ্রেবল হবে না। বেশ, এবার আমার প্রশ্ন, কোশ্চেন কি রয়েছে দেখি। এফ ইজ ইন্টিগ্রেবল বলে দিয়েছে, না এই তো এক্ষুনি মন্ত্রটা বললাম, বাদ। বাউন্ডেড ফাংশন তো বটেই, অসুবিধা কিছু নেই, বাউন্ডেড এই যে 0 আর 1 দুটো ভ্যালু তো দিচ্ছে ফাংশন, আর তো অন্য কোনো ফাংশনের ভ্যালু নেই, বাউন্ডেড বটেই, দিস ইজ ওকে, দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। তারপর বলছে নট কন্টিনিউয়াস, বুঝতে পারছো এই ফাংশনটা কি জিনিস, কোন ফাংশনটা? এই ফাংশনটা খুব বিশেষ একটা ফাংশন, এই ফাংশনের নাম ছিল ডিরিচলেট ফাংশন, ডিরিচলেটস ফাংশন। এই ডিরিচলেট ফাংশন মানে কোথাও কন্টিনিউয়াস হয় না, বুঝতে পারছো? পুরো রিয়েল লাইনে একটা সিঙ্গেল পয়েন্টেই কন্টিনিউয়াস নয়, পুরো রিয়েল লাইন জুড়েই ও দাপিয়ে বেড়ায়, কোথাও কন্টিনিউয়াস হয় ফাংশনটা। সো বাই দ্য ওয়ে এখানে আমাকে নট কন্টিনিউয়াস বলে দিয়েছে, ভুল কথা, ঠিক বলেছে, কথাটা ভুল নয়। হেন্স হেন্স নট ইন্টিগ্রেবল। এইখানে একটা ব্যাপার, মানে এই অপশনটা ইন্টিগ্রেবল নয় সেটা আমি বলেছি, বাট এখানে অনেকগুলো মানে একটা লজিক বোঝার আছে, মানে এটা কন্টিনিউয়াস নয় তার জন্য ফাংশনটা ইন্টিগ্রেবল নয়, সেটা বলতে চাইছি, বুঝতে পারছো কি বলছি? ফাংশনটা কন্টিনিউয়াস নয় তার জন্য ইন্টিগ্রেবল নয় সেটা, বাট সেটা কিন্তু লজিক নয়, ফাংশন কন্টিনিউয়াস না হলেই যে ইন্টিগ্রেবল হবে না, সেটা কে বলেছে তোমাকে? আমি তো একটু আগে দেখলাম, আমি একটু আগে দেখেছি ফাংশন কন্টিনিউয়াস না হলেও ইন্টিগ্রেবল হয়, এই যে রেজাল্ট দিয়েছি,
ফাংশন কন্টিনিউয়াস নয়, ফাইনাইট সংখ্যক পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস রয়েছে, তাতেও ফাংশন ইন্টিগ্রেবল। তো এই হেন্স বলে একটা লজিক কথা বলেছে, এটা কি লজিক্যালি একটা মিথ্যে কথা, যে এইটার কারণে ফাংশন ইন্টিগ্রেবল নয়, এটা একটা মিথ্যে কথা বলা হয়েছে। বোঝা গেছে? ইন্টিগ্রেবল নয় সেটা আমিও জানি, তোমাদের বলে দিয়েছি ইন্টিগ্রেবল নয় সেটা, এটা ঠিক কথা, বাট হেন্স কথাটা বলে না একটু বেশ অপরাধ করে ফেলেছে। তাহলে আমরা অপশন কোনটা নেবো দেখি। আচ্ছা, এখানে আবার আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল ক্যালকুলেট করতে বলছে, দেখি তার এই করা হবে। আচ্ছা, এখন ফাংশন তো ইন্টিগ্রেবল নয় বলে দিয়েছি, তো ইন্টিগ্রেবল না হলে তো তাহলে সমান হওয়ার প্রশ্ন নেই। ইফ এন্ড অনলি রেজাল্ট দিয়েছি তো আমি, ঠিক আছে, আমি ইফ এন্ড অনলি রেজাল্ট দিয়েছি ফাংশনটাকে, দেখো এই যে ইন্টিগ্রেবল কখন হবে, এই যে ফাংশন ইন্টিগ্রেবল হওয়া মানে তোমার এখানে লোয়ার ডারবক্স আমার আপার, এই যে এখানে দেখো এই যে লোয়ার ডারবক্স আমার আপার ডারবক্স কি হবে, সমান হবে, দেখো ইন্টিগ্রেবল মানে তো ইফ এন্ড অনলি রেজাল্ট এটা। সুতরাং ইন্টিগ্রেবল নয় যেহেতু বললাম, তাহলে সেক্ষেত্রে লোয়ার ডারবক্স আর আপার ডারবক্স আমাদের সমান হচ্ছে না, সমান হবে না, এটা সমান হবে না, সমান দিয়ে রেখেছে। তবুও আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাদের, ক্যালকুলেশন করে আমি এটা দেখাবো ডেফিনেটলি। ঠিক, প্রথমে আমি এলপিএফ এর ক্যালকুলেশনে যাই। এলপিএফ ক্যালকুলেশন, এলপিএফ ইন্টারভ্যালটা কে দিয়েছে, ইন্টারভ্যালটা কাকে দিয়েছে, 0 1। আমি এখানে বেশ কিছু পয়েন্ট ইনক্লুড করে দিচ্ছি। দিস ইজ x0, x1, x2, xn minus 1, xn। সো এলপিএফ, তাহলে সাব ইন্টারভ্যালের লেন্থ x1 মাইনাস x0 গুণ হবে, তার মধ্যে তার সঙ্গে কাকে নেবো, ইনফিমামটাকে নেবো। এখানে বড় দেখি এই ইন্টারভ্যালে ইনফিমাম কত হবে আমাদের ফাংশনে। আমার যে এই জায়গাটায় এইটুকু অংশে ফাংশনের ইনফিমামটা কত হবে, ফাংশনের তো দুটো ভ্যালু 0 আর 1। দেখো এইটুকু জায়গাতে ইরেশনাল রয়েছে, তো এইটুকু জায়গার মধ্যে রেশনাল যেমন আছে ইরেশনাল আছে, তো ইরেশনাল থাকা মানে তোমার 1 দেবে, আর রেশনাল থাকা মানে 0 দেবে, তাই না? ইন্টারসেকশন মানে রেশনাল নাম্বার, তো রেশনাল মানে 0 দেবে। তো ফাংশনের তো ভ্যালু দুটো, একটা 1 আর 0, তার মধ্যে মিনিমাম কে হবে, এখানে যেহেতু অনেক রেশনাল নাম্বার ঢুকে আছে, তাহলে মিনিমাম ভ্যালু 0 হিসেবে আসবে আমাদের। সো 0 ইনটু দিস হবে, বোঝা গেল কি বলছি? সো দিস ইজ 0 ইনটু দিস। সিমিলারলি পরের যে সাব ইন্টারভ্যাল, এখানেও রেশনাল মিক্সড হয়েছে, বাট আমার ইনফিমামটা নিতে হবে, ইনফিমামটা 0 নেবো আমি। সো বুঝতে পারছো গল্পটা কি, আলটিমেটলি এটা কত হবে, 0 হবে। এবার যখন তুমি লোয়ার ডারবক্স সাম করছো, এটা কি জিনিস, দিস ইজ সুপ্রিমাম অফ LPF, P belongs to script P 0 1। এটা সবই তো 0, দিস ইজ টু ফর অল P, তুমি যেই পার্টিশন নাও না কেন সেই 0ই আসবে, তাহলে তার সুপ্রিমাম কত হবে, 0। এবার UPF এর ক্যালকুলেশনে যাচ্ছি আমি। UPF কি হয় না, দিস ইজ ইকুয়ালস টু সাব ইন্টারভ্যাল লেন্থ ইনটু ফাংশনের সুপ্রিমাম। এবার তুমি আমাকে বলো এইটুকু জায়গাতে এখানে রেশনাল আছে ইরেশনাল আছে, কিন্তু ফাংশনের সুপ্রিমাম ভ্যালু অ্যাকচুয়ালি কি 1 হচ্ছে ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম, আর 0 হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে যেখানে যেহেতু রেশনাল নাম্বার রয়েছে, এই জায়গাটা যেহেতু রেশনাল নাম্বার রয়েছে, তাহলে সেখানে আমার সুপ্রিমাম ভ্যালু কত নেবো, 1 নেবো। প্রত্যেকটাতে রেশনাল নাম্বার রয়েছে, প্রত্যেকটাতে রেশনাল মিশে রয়েছে, তো পরে আমি প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম হিসেবে 1টাকে কনসিডার করব, তাই না? সো তাহলে আমি যখন 1 কনসিডার করছি, তাহলে কি পাচ্ছি দেখো, সো 1 ইনটু দিস প্লাস 1 ইনটু x2 মাইনাস x1 প্লাস ডট ডট করে প্লাস 1 ইনটু xn মাইনাস xn মাইনাস 1। আলটিমেটলি এটা কেটে কুটে গিয়ে না সেই b মাইনাস a হবে, b মাইনাস a মানে 1 মাইনাস a, দ্যাট ইজ 1। দিস ইজ টু ফর অল পার্টিশন, তুমি পার্টিশন যাই নাও না কেন, ডাজ নট ম্যাটার, ফর অল পার্টিশনের জন্য ব্যাপারটা করছে। সুতরাং তাহলে তোমার কি দাঁড়ালো, তোমার আপার ইন্টিগ্রাল যেটা দাঁড়ালো না, that is infimum, this is infimum of UPF, P belongs to script P 0 1। এটা কথা, সবাই তো 1, সবাই 1 for all P, so this is infimum is 1। সো তাহলে আমরা কি পেলাম ফাইনালি,
আমরা ফাইনালি পেলাম যে লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল দে আর নট ওয়ান। ঠিক, এবার আমরা অপশনের দিকে এগোই। তাহলে আমাদের বুঝতেই পারছো এইখানে অপশন গুলো, এগুলো আমাদের কোন অপশনটা আসছে তাহলে একবার দেখে নাও এই জায়গাটা থেকে। তো ফার্স্ট তো হলো না। আর এটা বললাম কি লজিক্যালি এই হিন্টস কথাটা দিয়ে না কেমন একটা বাজে লাগছে দেখতে, বাট বাকি সমস্ত কিছু ইনফরমেশন ওটা ঠিকই ছিল, কিন্তু হেন্ট যেহেতু বলেছে এইটার কারণেই সেটা নয়, আমাদের আমি এই অপশনটাকে নিতে পারবো না, লজিক্যালি এই অপশনটা মিস্টেক, লজিক্যালি এটাও হবে না। সো বাউন্ডেড অপশনটাকে আমি সিলেক্ট করছি, বাউন্ডেড অন 0 ঠিক আছে। নেক্সট প্রবলেম, নেক্সট স্টেপ একটা ফাংশন ডিফাইন করে দিয়েছে বক্স ফাংশন 0 3 তে। দেখা যাক বক্স ফাংশনটা না একটু ড্র করে ফেলবো, যে ফাংশনগুলো খুব ইন্টারেস্টিং না সেটা ড্র করতে খুব মজা লাগে। 0 1 2 3, সো বক্স ফাংশন 0 থেকে, তোমরা জানো বক্স ফাংশন নিয়ে আর আমার কথা বলার জায়গা নেই, তোমরা বক্স ফাংশন জানো ডেফিনেটলি। এই 0 থেকে শুরু করে 1 এর আগে পর্যন্ত জাস্ট এভাবে আমি 1 টাকে বাদ দিচ্ছি বক্স ফাংশনের, এই 0 ভ্যালু দেবে, তাই তো? ঠিক 1 থেকে শুরু করে 2 এর আগে পর্যন্ত, তখন তোমার হাইটটা কত দেবে, এখান থেকে 1 হাইট দিয়ে এভাবে করে দিচ্ছি, ক্লিয়ার? তারপর তোমার যখন 2 ছেড়ে 3 দিকে এগোচ্ছ, হ্যাঁ 2 ছেড়ে যখন তুমি 3 দিকে এগোচ্ছ তখন কত হচ্ছে দেখো, তখন আবার এখান থেকে শুরু করে আবার এখান থেকে শুরু হলো 2 থেকে, আবার 2 হাইট নিয়ে এই 3 এর আগে পর্যন্ত, আর 3 তে গিয়ে এক্স্যাক্টলি 3, যখন এক্স্যাক্টলি 3 নিচ্ছ তখন তার বক্স 3 হয়ে যাচ্ছে। ফাংশনের গ্রাফটা এক্স্যাক্টলি এটা, স্টেপ ফাংশন, সিলি ফাংশন, ছাদে উঠছো তুমি আস্তে আস্তে স্টেপ ওয়াইজ। বেশ, এবার এই ফাংশনটা ড্র করার মাধ্যমে তুমি ফাংশনের চরিত্র সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেলে। এরা বলছে ফাংশন ইজ কন্টিনিউয়াস, না এটা তো ঠিক নয়, বাদ বাদ দিয়ে দিলাম, ফাংশন কন্টিনিউয়াস কথা বলেছে, বাদ দিয়ে দিলাম। ফাংশন মনোটোনিক ইনক্রিজিং, ইয়েস, ফাংশন দেখো আস্তে আস্তে করে বাড়ছে, এইটা তারপরে এক স্টেপ এগোলে আবার এক স্টেপ এগোলে আবার উপরে গেলে, এটা কিন্তু মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, that is monotone function, hence integrable। কারণ মডার্ন ফাংশন আমি দেখিয়েছিলাম আই মিনস বলেছি যে মডার্ন ফাংশন হলে সেটা ইন্টিগ্রেবল হয়ে যায়। সো তাহলে আমার এটা কিন্তু ইন্টিগ্রেবল, সেকেন্ড অপশন ট্রু। বাউন্ডেড এন্ড কন্টিনিউয়াস কথা বলেছি, এটা বাদ না, সরি আরো কিছু কথা আছে, ডিসিশন নেওয়ার সময় একটু সাবধানে ডিসিশন নিতে হয়, হুটহাট করে ডিসিশন নিলে আমাদের অনেক কিছু প্রবলেম হতে পারে, তাই না? সো এখানে আরো বলে দিয়েছে দেখো, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, ফাংশন বাউন্ডেড কন্টিনিউয়াস অন দিস এক্সেপ্ট ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস কথা মেনশন করেছে, এই তো 1 পয়েন্ট 2 পয়েন্ট আর 3 পয়েন্ট, এই তিনটে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ফাংশনটা, এই তিনটে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কেমন? সুতরাং and hence integrable, এটা কিন্তু ঠিক কথা বলেছে, কারণ ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সো ভুল কিছু নয়। 2 নম্বর অপশন কি হলো, আচ্ছা এটা 3 নম্বর অপশন বেসিক্যালি, সো আমার এখানে মিস্টেক আছে একটু, এটা 3 নম্বর অপশন, হ্যাঁ 3 নম্বর অপশন, সো এটাও কিন্তু ঠিক, ভুল কিছু নেই। ও আচ্ছা, এখানে কি বলেছে দেখো 4 নম্বরে বোথ 1 and 2 are true, না এটা ভুল কথা, কারণ 1 তো ট্রু হলোই না, 1 তো ট্রু হলো না আমরা দেখলাম। আচ্ছা তাহলে 2 আর 3 এরা দুজনে ঠিক আছে, দুটো অপশনকেই আমরা সিলেক্ট করব, 2 নম্বর আর 3 নম্বর, ঠিক আছে, দুটোই ট্রু, দুটোই ট্রু, মানে কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ড করছে না যে এটা এমপ্লাই করছে এই অপশনকে সো এটা বাদ দেবো না, এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট অপশন দিয়েছে এখানে, সো দুটোই ট্রু, যে কোনো একটা মানলেই তোমার ঠিক, কোনো অসুবিধা নেই, এই টাইপের কোশ্চেনে দুটোর একটা মানলেই তুমি মার্কস পাবে।
নেক্সট নেক্সট বলছে দেখো এফ একটা ফাংশন ডিফাইন করেছে তোমার রেশনাল যদি হয় 4 ইরেশনাল 5। এখানে তোমার কোশ্চেনটা হয়েছে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল নিয়ে। তুমি তাহলে পার্টিশন নিয়ে নাও, এটা আর 0 আর এটা 2, this is 2, this is x1 x2 xn x0 and so on like that। একই কনসেপ্ট এখানে তোমার ফার্স্টে তুমি এলপিএফ টা নিয়ে ভাবো। এলপিএফ হচ্ছে ইনফিমাম সঙ্গে সাব ইন্টারভ্যালের লেন্থ, তাই তো? ইনফিমাম সাথে সাব ইন্টারভ্যালের লেন্থ। এবার তুমি ভালো করে ভেবে দেখো তো এই জায়গাটা, এইখানটাতে তোমার রেশনাল ইরেশনাল মিক্সড রয়েছে কিন্তু। তাহলে যখন তুমি রেশনাল ভাবছো তখন তোমার 4 আসবে, আর যখন ইরেশনাল হচ্ছে 5। ফাংশনের ভ্যালু তো দুটো, আর তো কাউকে দেওয়ার জায়গা নেই, ফাংশন অন্য কিছু কন্ট্রিবিউট করবে না তোমাকে 4 আর 5 ছাড়া। সুতরাং তাহলে তোমার তো মিনিমাম ভ্যালু নিয়ে কথা। সো রেশনাল রয়েছে যেহেতু, এখানে ভেতরে সবই রয়েছে যেহেতু, তাহলে মিনিমাম ভ্যালু 4টাকেই নেব। প্রত্যেকটার মধ্যে ফাংশনের মিনিমাম ভ্যালু কিন্তু 4 হবে, কারণ প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে রেশনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে। সো তাহলে 4 কমন নিয়ে নেবে। এবারে কমন নিয়ে যখন তুমি অ্যাড করবে সেই কি হবে, আলটিমেটলি সেই xn - x0 পড়ে থাকবে, আর কিছু থাকবে না। দ্যাট ইজ 4 * 2 - 0, দ্যাট ইজ 8। এবার যখন তুমি এই এলপিএফ দিস টু ফর অল পি পার্টিশন তুমি যাই নাও না কেন ডাজন্ট ম্যাটার, তোমার আনসার আসবে সেই একই 8। তাহলে এদের ক্ষেত্রে আমরা সুপ্রিমাম নিয়ে নেব, দ্যাট ইজ লোয়ার ইন্টিগ্রাল যেটা হবে না, দ্যাট ইজ সুপ্রিমাম ওভার এলপিএফ p belongs to script p02, this is 8। এবার যখন তুমি ইউপিএফ এর ক্যালকুলেশনে যাবে, ইউপিএফ this is capital M1 into x1 minus x0 plus dot dot করে mn into xn minus 1 আছে, xn minus xn minus 1। তাহলে সুপ্রিমাম কি নেব, 5 নেব এখানে আমাদের, তাই না? এখানে আমাদের যেহেতু 5 রয়েছে, এখানে 5 যেহেতু রয়েছে আমাদের এখানে, সুতরাং আমি 5টাকে কিন্তু এই যে 5টাকে কিন্তু সেট করে নেব আমরা, ঠিক আছে? কারণ ওটাই সুপ্রিমাম হবে সব জায়গাতে, এর থেকে বেশি ভ্যালু তার দেবে না ফাংশন তোমাকে। this is xn minus x0, that is 5 into 2 minus that is 10। এবার তুমি আপার ইন্টিগ্রাল ক্যালকুলেশন করছো, this is infimum of UPF p belongs to script p02 and this is equals to same সবকটা ফাংশনের জন্য this is to for all p constant এর বেসিস করে 10 ই আসবে। সো আপারটা 10 আর লোয়ারটা 8, আপারটা 10 লোয়ারটা 8, এই যে এখানে আপারটা 10 লোয়ারটা 8, ফার্স্ট অপশন এর আর বিকল্প কিছু নেই। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম দেখো, ফাংশনটা কন্টিনিউয়াস বলে দিয়েছে, ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন বলে দিয়েছে, পার্টিশন পি একটা পার্টিশন বলে দিয়েছে, কিউ আর একটা পার্টিশন ডিফাইন করে দিয়েছে। তাহলে কোনটা, which of the following is true, which of the following is true? এখন দুটো পার্টিশনের মধ্যে একটা রিলেশন আমি একটু খোঁজার চেষ্টা করব আর কি। দেখি পার্টিশনটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। পি পার্টিশনটা আমি প্রথমে দেখাই। আচ্ছা, কোথাকার পার্টিশন? 0 1 0 1। পার্টিশনের পয়েন্টগুলো দেখতে পাচ্ছ কেমন করে নিয়েছে? 1/10, 2/10, 3/10, this is 9/10 and 1 means 10/10, 0 means 0/10। অ্যাকচুয়ালি এইভাবে পার্টিশনের পয়েন্টগুলোকে নিয়েছে এবং একই স্পেস, তাই না? প্রত্যেকটার মধ্যে দেখো 1/10 করে স্পেস দিয়ে নিয়েছে। যাই হোক, ডিসটেন্স ডাজন্ট ম্যাটার, লেন্থ ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার, ঠিক আছে? আপাতত আমার লেন্থের কোনো গুরুত্ব নেই এখানে, সব সমান হচ্ছে। পরে দেখো কি, দিস ইজ পি, পরে কিউ পার্টিশনটা নিয়ে একটু কথা বলি। কিউ কি
বলেছে দেখি, this is 0 1 by 100, okay, 1 by 100, 2 by 100, ডট ডট করে একটা সময় 10 by 100 আসবে, ডট ডট করে একটা সময় 20 by 100 আসবে, তাই তো নাকি? 30 by 100, this one is actually 100 by 100, and before that 99 by 100, and so on আস্তে আস্তে করে this is 90 by 100, like that. তুমি দেখো একটা জিনিস খেয়াল করে, এন পয়েন্ট দুটো তো কমন, ওটা নিয়ে মাথা ব্যথা নেই, এন পয়েন্ট দুটো তো কমন, থাকবে, অসুবিধা কিছুই নেই। এবার এই যে 1/10টা না এখানে রয়েছে, এটা এই 2/10টাই যে এখানে রয়েছে, এটা 9/10টাই যে এটা, and this is this, অর্থাৎ বুঝতে পারছো কিউ পার্টিশনের মধ্যে, এটা কিউ পার্টিশন, কিউ পার্টিশনের মধ্যে এই পয়েন্টগুলো এক্সট্রা আছে, তাই না? কিউ পার্টিশনের মধ্যে এই পয়েন্টগুলো, দ্যাট ইজ সোজা কোথায়, কিউটা রিফাইনমেন্ট অফ পি, কিউটা রিফাইনমেন্ট অফ পি, তাই না? এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা দেখি রিলেশনের দিকে এগোই। বেশ, আচ্ছা রিফাইনমেন্ট তো, তাহলে এখান দিয়ে আমি কি কি কাজ করতে পারি, মানে কি কি রিলেশন আমার তৈরি হয় সেটা আমি একটু দেখে নিই। তাহলে এল দিয়ে প্রথমে ভাবি, এল এর ক্ষেত্রে রিফাইনমেন্ট নিলে স্বাভাবিক বাড়ে, তাহলে এটা ট্রু, এটা ট্রু, অসুবিধা নেই। আর ইউর ক্ষেত্রে রিফাইনমেন্ট নিলে কমে, দ্যাট ইজ ইউ কিউ এফ লেস অর ইকুয়ালস টু ইউ পি এফ, এটা হবে ক্লিয়ার। আর কি, আর এমনি এটা আমরা ভাবতে পারি এল এর সঙ্গে ইউর সম্পর্ক, আচ্ছা এইটা ভাবতে পারি, দেখো তো এল কিউ এফ আর ইউ কিউ এফ, ঠিক তো নাকি? আর এল তো সে সবসময় লেস অর ইকুয়ালস টু হবে, ইউ মানে বড় হবে, এটা একটা রিলেশন আমি তৈরি, আমার আমার জাস্ট মনে হলো আমি এটা লিখবো একটু আর কি, ঠিক আছে তো অসুবিধা নেই, লিখলাম। কারণ কি বোধ হয় এই রিলেশনগুলোকে না সব কম্বাইন করার একটা চান্স আছে এখানে, আমি যা দেখছিলাম আর কি এখানে অপশন গুলো। হ্যাঁ, ফার্স্ট অপশন একটু ভালো করে দেখো, ফার্স্ট অপশন একটু ভালো করে দেখার চেষ্টা করি আমরা, কি করেছে ওখানে দেখো কাণ্ড কারখানা। এলপিএফ লেস অর ইকুয়ালস টু এলকিউএফ, এই যে এটা হয়েছে। তারপরে কি করেছে, এলকিউএফ এর সঙ্গে ইউকিউএফ এর সম্পর্ক তৈরি করে দিয়েছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, এই যে এলকিউএফ এর সঙ্গে ইউকিউএফ এর সম্পর্ক তৈরি করে দিয়েছে। তারপরে আবার কি করেছে দেখো, এটা স্মল এফ, ঠিক আছে, এটা স্মল এফ। তারপর আবার ইউকিউএফ এর সঙ্গে ইউপিএফ এর, এই যে ইউকিউএফ এর সঙ্গে ইউপিএফ, মানে বুঝতে পারছো আমি যদি এই তিনটেকে একসাথে লিখি তাহলে এলপিএফ লেস অর ইকুয়ালস টু এলকিউএফ, আবার এটা হচ্ছে লেস অর ইকুয়ালস টু ইউকিউএফ, আবার এইটা লেস অর ইকুয়ালস টু ইউপিএফ। এটাই না ফার্স্ট অপশনে আছে, আমি দেখছি এটাই আমার ফার্স্ট অপশনে আছে। বাকি এইখানে তো গন্ডগোল পাকিয়ে দিল, এটা বাদ চলে যাবে, এখানে সেম গন্ডগোল পাকিয়ে দিয়েছে, বাদ, এটাতে গন্ডগোল পাকিয়ে দিয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। সো ফার্স্ট অপশন বোঝা গেল। দেখ নেক্সট প্রবলেম, নেক্সট একটা ফাংশন ডিফাইন করেছে, এটা কোথায় খুব একটা কমপ্লিকেটেড কিছু দেখতে পাচ্ছি না, এটা এমনি ইন্টিগ্রেশন করো তো দেখি বাবা কি আছে, কি আছে 0 থেকে সি এফ একটা, আর হচ্ছে তোমার আর সি থেকে 1 একখানা, এই টোটাল ইন্টিগ্রেশনে কত দিয়েছে 7/16, এই এফ কত, এই 0 থেকে সি এর মধ্যে এফটা হচ্ছে সি, দ্যাট ইজ সি ইনটু সি মাইনাস 0, আর এটা হচ্ছে 2c ইনটু 1 মাইনাস সি, দ্যাট ইজ 7/16, so c square plus 2c minus 2c square is equals to 7/16, so 2c minus c square is equals to
7/16, that is 32c minus 16c square minus 7 is equals to 0. এটাকে একটু ভেঙে নাও, দেখি কোয়াড্রেটিক ফর্মেটে সাজিয়ে নাও। 32c plus 7 28 4 নাকি 16 আর 8 8 into 2 না 16 মানে 4 4 16 7 মানে এটা 28 নিয়ে নাও আর এদিকে 4 নিয়ে নাও। সো 16c স্কয়ার minus 28c minus 4c plus 7, that is 0. 4 is a common factor. 4c minus 7 minus 1 into 4c minus 7, that is equal to 0. So 4c minus 1, 4c minus 7, that is 0. This implies c is equals to 1/4 আর এদিকে 7/4, বা 7/4 হবে না, কারণ এটা তো তোমার 0 থেকে 1 না, সেটা 0 থেকে 1 এর মধ্যে আছে না, 0-1 ইন্টারভ্যাল। সো সেক্ষেত্রে তোমার দেখো, তাহলে আমি এটা নেবো না, এটা বাদ চলে গেল, তাহলে 1/4 অপশন c is equals to 1/4। সিম্পল একটা ইন্টিগ্রেশন ছিল আর কি। নেক্সট প্রবলেম, আচ্ছা নেক্সট একটা ফাংশন দিয়েছে, দেখো আমি একটা কথা বলছিলাম ওখানে, আচ্ছা যে ফাংশনটা ইন্টিগ্রেবল হবে কিনা, যখন রেশনাল ইরেশনাল ভাঙা থাকবে তখন ফাংশন ইন্টিগ্রেবল হবে কিনা সেটা নিয়ে কথা বলছিলাম। তো এখানে ফাংশনটা যে ইন্টিগ্রেবল হবে না সেটুকু শিওর, কিন্তু তোমাকে এখানে সামগুলো বার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল এই দুটো তোমাকে বার করতে হবে। এই টাইপের প্রবলেম আর একটু কমপ্লিকেটেড মিন্স ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে তো ফাংশনে, ফলে রেশনাল তুমি যখন অ্যাডজাস্ট করতে যাবে না একটু তোমার প্রবলেম হবে। এটা বেশ খানিকটা লেন্থি একটা প্রবলেম হতে পারে, আই থিংক ক্যালকুলেশন তো অনেকটা হবে মেবি, আদারওয়াইজ এটাকে একটু অন্যভাবেও ভাবা যেতে পারে। তোমাকে এটাকে কোনভাবে করালে সুবিধা হয়, একটা হচ্ছে তোমার সিকোয়েন্স কনসিডার করলে আপার টার্ম সাম আর লোয়ার টার্ম সামের উপরে বেশ কিছু ফর্মুলাও আছে, সেটাকে ইউজ করলে হবে না, বড় হয়ে যাবে মেবি। একটা রেজাল্ট তাহলে দিই, রেজাল্টটা দিয়েই করাবো আর কি, ওই রেজাল্টটা দিয়েই করানোর চেষ্টা করি, সিকোয়েন্সই ধরি, রেজাল্ট দিয়েই করানোর চেষ্টা করি। আচ্ছা একটা ছোট্ট রেজাল্ট তুমি এখানে নিয়ে নাও, কারণ এটা ডিরেক্ট আমি করতে পারবো না, কারণ এখানে সুপ্রিম ফ্রেম ভ্যারি করবে না, এক্স আছে না, কনস্ট্যান্ট থাকলে বাবা ফটাফট করে দিয়েছে আগে বলো, এটা কিন্তু অতটা সেই জায়গাটা তোমাকে দেবে না, বুঝে গেছে, হিসাবটা তোমাকে করবে না। একটা রেজাল্ট আমি দিয়ে রাখি, চলো যে রেজাল্ট দিয়ে নিয়ে করছি। আচ্ছা ফাংশন বাউন্ডেড, এগুলো তো হতেই হবে, এফ এবি থেকে আর বি বাউন্ডেড, বাউন্ডেড মিন্স বাউন্ডেড অন এবি, হ্যাঁ বলি না বলি ডোমেনের উপরেই কথা বলা হচ্ছে, যা কিছু সব ডোমেন। এবার তোমাকে কি করতে হবে, তার আগে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে তোমার নর্ম, আচ্ছা এটাও বলতে হবে, ঠিক আছে বলছি। নর্ম অফ এ পার্টিশন, নর্ম অফ এ পার্টিশন এটা কি জিনিস না, দেখো পার্টিশন মানে তো বেশ কিছু সাব ইন্টারভ্যালের যে পয়েন্টগুলো তাদের কালেকশন, তাই না?
ইচ্ছে খুশি পয়েন্ট নেবো আমরা, x0, x1, x2, x3, x4, xn, তাই না? এখন দেখো তাহলে যখন আমি পয়েন্ট গুলোকে কালেক্ট করছি, মানে পার্টিশন মানে তো এরকম দেখতে, x0, x1 and so on up to xn। তো এখানে সাব ইন্টারভ্যালে বেশি কিছু পাচ্ছ না, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের যে লেন্থ গুলো হবে না, এই যে লেন্থ গুলো, এই লেন্থ গুলোর কথা বলছি আমি, এদের মধ্যে সব থেকে বড় লেন্থ যেটা সেটাকেই পার্টিশনের রিফাইনমেন্ট বলা হয়। রিফাইনমেন্ট অফ সরি নর্ম অফ এ পার্টিশন, নর্ম অফ এ পার্টিশন দিস ইজ ডিনোটেড বাই দিস নর্ম পি। এটা কি জিনিস না, যত তুমি সাব ইন্টারভ্যাল, আমি তাহলে এইভাবে ডিফাইন করতে পারি, ম্যাক্সিমাম ওভার 1 লেস অর ইকুয়ালস টু আর লেস অর ইকুয়ালস টু n দিলাম, আর এদিকে তাহলে মড অফ xr মাইনাস xr মাইনাস 1 দিলাম। মড না দিলেও চলে, কারণ আমি অলরেডি ডান দিকের পয়েন্ট থেকে বাম দিকের পয়েন্ট বাদ দিচ্ছি। হ্যাঁ, এভাবে ডিফাইন করতেই পারি। অর্থাৎ কতটা সাব ইন্টারভ্যাল নিয়েছি, সাব ইন্টারভ্যাল যে লেন্থ গুলো তাদেরকে নিয়েছি, তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিচ্ছি, দ্যাট ইজ নর্ম। ঠিক আছে, দিস ইজ নর্ম অফ এ পার্টিশন। ম্যাক্সিমাম সাব লেন্থ যেটা হচ্ছে, সাব ইন্টারভ্যালগুলোর যত লেন্থ পাবে তাদের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে নর্ম। এবার তোমাকে কি করতে হবে, এটা pn একটা সিকোয়েন্স অফ পার্টিশন তোমাকে ডিফাইন করতে হবে। লেট দিস pn be a sequence of partitions on AB such that এই যে নর্ম pn টা না, নর্ম pn টা টেন্ডস টু 0 হতে হবে as n tends to infinity। তাহলে বলছি আমরা, আমি দুটো একসাথে দিয়ে দিচ্ছি, UPNF ক্যালকুলেট করব, UPNF ক্যালকুলেট করব, তার লিমিট নেব, সেইটা যেটা হবে দ্যাট ইজ আপার লিমিট। আর LPNF ক্যালকুলেট করব, তার লিমিট নেব, এটা যেটা হবে দ্যাট ইজ লোয়ার লিমিট। বুঝে গেছে? সো এই অঙ্কটা খুব সহজ করে, আমি একদম সহজ করে যদি করতে হয় তাহলে এটা ইউজ করব। বোঝা গেছে? বেশ, চলো দেখি পার্টিশন নেওয়া যাক, এবারে প্রবলেমসের দিকে আমরা এগোই। সো আমাদের প্রবলেমটা হচ্ছে এটা। তাহলে তোমাকে কি করতে হবে, আচ্ছা এখানে আরেকটা গন্ডগোল আছে, এটা 0 1 করে দাও তো, ডোমেনটা 0 1 এর উপরে, এখানে মিস্টেক হয়েছে, কারণ এখানে সব আপার লিমিট গুলো 1 রেখেছি, তো 0 1, ঠিক আছে। হ্যাঁ, তা 0 1 এর একটা পার্টিশন এনেছি, শুধু পার্টিশন নয় সিকোয়েন্স অফ পার্টিশন সিলেক্ট করছি। কি করে দেখো, ফার্স্টটা হচ্ছে 1/n, 2/n, 3/n, n/n, দিস ইজ 0/n। তাহলে pn যে পার্টিশনটা সেটা কি ধরলাম, 0, 1/n, 2/n up to n/n, that is 1। এবার এটা ইনক্রিজিং অর্ডার আছে, এর জন্য আলাদা করে ইনক্রিজিং অর্ডারটা দিতে হয় না, কারণ বুঝতে পারছো 2/n 3/n গুলো বাড়ছে তো। ঠিক আছে, এটা পার্টিশন নিয়ে নাও। এবং এই যে পার্টিশন পত্রে সাব ইন্টারভ্যাল কিন্তু সেম লেন্থ, তাই না? এই যে লেন্থ গুলো সব সেম নিয়েছি, দেখো কত লেন্থ, 1/n লেন্থ। তাহলে নর্ম pn টা কত হবে, 1/n ই হবে, সবার যেহেতু সেম লেন্থ। এবং দেখা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নর্ম pn টা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কারণ থিওরেমের ফার্স্ট কন্ডিশন ছিল, দেখো এই নর্মটা কিন্তু 0 হতে হবে, নাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যে পার্টিশন যে সিকোয়েন্সটা চুজ করছো তুমি, তার নর্মটাকে কিন্তু টেন্ডস টু 0 হতে হবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, নাহলে অ্যাপ্লাই করতে পারবে না। বুঝা গেল? এবার দেখো তাহলে এইবার আমি কি করব, ইউপিএন বা এলপিএন ক্যালকুলেট করি। ঠিক, এখানে একটা আর এর সাব ইন্টারভ্যাল আমি দেখানোর চেষ্টা করব। তাহলে r minus 1/n and this is r/n, এই সাব ইন্টারভ্যালটা মেইনলি চিন্তা করতে হবে, আর এর সাব ইন্টারভ্যালটা এই জায়গাটা, কেমন? কারণ এটা কিন্তু আমি রান করাবো, এই জিনিসটাকেই কন্টিনিউ করব। সো তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করি, এবার দেখবো আমরা এই জায়গাটার কথা বলছি আমি, mr, mr কি জিনিস, mr হচ্ছে সুপ্রিমাম
of fx কোথায় সুপ্রিমাম আর সাব ইন্টারভ্যাল এই জায়গাটাতে that is x belongs to r minus 1 by n r by n ক্লিয়ার এবার দেখো সুপ্রিমাম কি আসছে আচ্ছা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই ফাংশনটা মানে x দিচ্ছে রেশনালে আর 0 দিচ্ছে ইরেশনালে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো এই এন্ড পয়েন্টটা দ্যাট ইজ r বাই n এটা রেশনাল না ইরেশনাল নাম্বার রেশনাল নাম্বার এবং এই রেশনাল নাম্বারটা তো এই সাব ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট মানে সাব ইন্টারভ্যালের মধ্যে পয়েন্টটা তাহলে তোমার কি মনে হয় বলো তো এই সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের সুপ্রিম ভ্যালু কোন পয়েন্টে আসবে r বাই n এই আসবে এবং ভ্যালুটা কত হবে r বাই n ই হবে বুঝতে পারলাম এটা প্রথমে বোঝার চেষ্টা করো এখানে এখানে ফাংশনের সুপ্রিম আর ইনফিমামটা আমাকে আগে লাগবে সাব ইন্টারভ্যালের মধ্যে আমি বলছি এই জায়গাটাতে এই যে যেটা নিচ্ছি আমি r মাইনাস 1 বাই n আর এটা r বাই n ক্লিয়ার তো এইটুকু অংশে আমার ফাংশনের ইনফিমাম কোন জায়গায় হবে ফাংশনের ইনফিমাম কোন জায়গায় না ফাংশনের ইনফিমাম 0 হবে এটাতে ইনফিমাম 0 হবে নো ডাউট অ্যাবাউট ইট বাট খেয়াল করে দেখো এটা একটা রেশনাল নাম্বার তো রেশনাল নাম্বার হওয়া মানে ওই পয়েন্টে ভ্যালুটা কত হবে ওই x ই তো দেবে দ্যাট ইজ r বাই n হবে না সো দিস ইজ r বাই n কিন্তু স্মল m আর যদি বলো তুমি আমি 14 করে 0 করে দেব স্মল m r that means this is infimum this is infimum of fx x belongs to r minus 1 by n r by n কারণ এখানে তো আর এর থেকে ছোট ভ্যালু পাবে না 0 থেকে তার ছোট ভ্যালু পাবেই না তুমি এখানে তাই না সো এখানে ইরেশনাল নাম্বার যেহেতু আছে এখানে 0 হবে এই 0টা নিয়ে নেব বোঝা গেল এবার তুমি কি করবে এবার তুমি ওই ক্যালকুলেট করো UPNF ক্যালকুলেট করে নাও UPNF this is ওই ফর্মুলা m1 into x1 minus x0 m2 into x2 minus x1 mn into xn minus xn minus 1 m1 r equals to 1 that is 1 by n ঠিক তাহলে 1 by n আচ্ছা এই লেন্থ গুলো তো সব সেম তাই না সব লেন্থ সেম তো প্রত্যেকের মধ্যে সেম গ্যাপ তো 1 by n টা কমন নিয়ে নাও তাহলে তাহলে এখানে সুপ্রিমামটা কত হচ্ছে m1 কত হচ্ছে ফার্স্ট ইন্টারভ্যালে m1 হচ্ছে 1 by n ডান দিকের পয়েন্টগুলো হয়ে যাচ্ছে দেখো এটা সুপ্রিমাম সেকেন্ড ইন্টারভ্যালে এটা সুপ্রিমাম থার্ড ইন্টারভ্যালে এটা সুপ্রিমাম সো 1 by n 2 by n লাস্ট ইন্টারভ্যালে এটা সুপ্রিমাম n by n that is 1 ঠিক আছে এটাকে n by n ফরম্যাটে রাখো তো আমার ক্যালকুলেশনে সুবিধা হবে এটা n by n এটাকে ক্যালকুলেট করে ফেলো কত আছে দেখো উপরে হচ্ছে 1 plus 2 plus up to n আর নিচে হচ্ছে n so this is 1 by n আর হচ্ছে n into n plus 1 by 2 n বাবা আরো একটা n তাই তো নাকি n into n plus 1 by 2 আচ্ছা এই উপরের সামটা হচ্ছে এটা লিখলাম তারপর নিচে একটা n আছে এটা কেটে গেল so হাফটা বাইরে থাক 1 plus 1 by n এবার যখন তুমি লিমিট চালাবে না লিমিট টেন্ডস টু ইনফিনিটি UPNF এটা দেখো এদিকে 0 হয়ে গেল সো দিস ইজ হাফ এবার চলে আসো LPNF মজার ব্যাপার হচ্ছে LPNF এর সব তো ইনফিমাম গুলো 0 সো আলটিমেটলি এই যে কন্ট্রিবিউশনটা কি 0ই আসবে তো m1 into x1 minus x0 and that is mn into xn minus xn minus 1 না সো এগুলো সব 0 তো স্মল m তারপরে আলটিমেটলি 0 হলো so that means limit tends to infinity LPNF এটা 0 আর এটাই তো ছিল লোয়ার ইন্টিগ্রাল আর এটাই তো ছিল আপার ইন্টিগ্রাল বোঝা গেল এই অঙ্কটা এভাবে করবে সো আপার ইন্টিগ্রাল হচ্ছে তাহলে কত হাফ আর লোয়ার ইন্টিগ্রাল হচ্ছে 0 দেখো এটাই ছিল আমাদের ফর্মুলা এই যে লিমিট নিলাম দুটোকে বের করলাম হাফ আর 0 দেখো কোথায় আছে আপার ইন্টিগ্রাল হাফ লোয়ার ইন্টিগ্রাল 0 এই যে এখানে আছে 3 নম্বর অপশন লোয়ার ইন্টিগ্রাল 0 আপার ইন্টিগ্রাল হাফ ক্লিয়ার
নেক্সট প্রবলেম। আচ্ছা, এখানেও একটা রেজাল্ট আমাকে দিতে হবে। রেজাল্ট আমি বলছি, রেজাল্ট এরকম যে if let f be continuous on AB point a function continuous and fx টা greater than equals to 0 for all x belongs to AB। ঠিক আছে, বেশ। if there is a C belongs to AB such that f of c টা strictly greater than 0, একটা পয়েন্ট পাচ্ছ তুমি, যদি একটা পয়েন্ট পাও যেখানে ফাংশনটা strictly greater than 0 হচ্ছে, তাহলে দেন তাহলে বলছি যে ইন্টিগ্রেশন ইনটু বি f টাও strictly greater than 0। বোঝা গেল? খুব ভালো রেজাল্ট, রেজাল্টটা মনে রাখবে। রেজাল্টগুলো তোমরা ছোটবেলায় যখন গ্র্যাজুয়েশন পড়তে তখন প্রুভ করেছো। হ্যাঁ, সো তাহলে ব্যাপারটা ক্লিয়ার দেখো। আচ্ছা বেশ, এবার এখানে দেখি এটাকে একটু অ্যাপ্লাই করতে হবে আর কি। ঠিক আছে, ফাংশন কন্টিনিউয়াস বলে দিয়েছে, অসুবিধা কিছু নেই। তাহলে আমার ফাংশন কন্টিনিউয়াস আর এফ স্কয়ার, ডেফিনেটলি এফ স্কয়ার মানে গ্রেটার দেন 0 হবে। আমাকে কাজ করতে হবে এফ স্কয়ার নিয়ে। ক্লিয়ার? সো তাহলে কি পাচ্ছি আমরা এর সলিউশন হিসেবে? f is continuous on AB and f square x always greater than equals to 0 for all x, তাই তো? for all x belongs to AB, অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। শুধু তাই নয়, ইন্টিগ্রেশনটা কি বলে দিয়েছে? ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। তাহলে তোমার অপশন খুঁজতে হবে, অপশন খুঁজতে হবে। ঠিক আছে, আমি দেখি। এবারে আমি ধরলাম কি যে সাপোজ, আমি ধরছি যে সাপোজ there is a C belongs to AB such that f of c টা f of c টা কি হবে? গ্রেটার দেন 0। ঠিক আছে, আমি ধরলাম একটা পয়েন্ট C পাবো যেখানে কিনা ফাংশনটা গ্রেটার দেন 0 হবে। এটা বলতে f স্কয়ারের কথা বলছি আর কি, f স্কয়ারটা। ঠিক আছে, আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম, আমি এটা জোর করে ধরলাম যে একটা পয়েন্ট পাবো যেখানে গ্রেটার দেন 0। ফাংশন যদি কন্টিনিউয়াস, পয়েন্ট যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে উপরের রেজাল্টটা কি বলছে দেখতে পাচ্ছ? একটা পয়েন্ট যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? এটা কি ইমপ্লাই করবে? বাই অ্যাবাভ রেজাল্ট, বাই অ্যাবাভ রেজাল্ট আমি পাবো ইন্টিগ্রেশন a to b f স্কয়ার দিস ইজ গ্রেটার দেন 0 পেয়ে যাব। কিন্তু তা তো নয়, তোমাকে কি দিয়েছে? তোমাকে দিয়েছে এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0। তাহলে নিশ্চয়ই আমার কোনো পয়েন্টে গ্রেটার দেন 0 পাবে না। তাহলে আমার এখানে কোনো পয়েন্টে therefore there does not exist C belongs to AB such that f square c greater than 0। কোনো পয়েন্ট পাবে না যেখানে ফাংশন গ্রেটার দেন 0 হবে। দ্যাট মিন্স for all x belongs to this, নেগেটিভ তো হতে পারে না এটা, তার মানে একদম ফাংশনটা শুয়ে পড়বে, একদম জাস্ট ওই রিয়েল লাইনের উপরে জাস্ট শুয়ে পড়বে, অর্থাৎ ফাংশনটা 0 হয়ে যাবে ফাংশনটা। আর f স্কয়ার, একটা ফাংশন স্কয়ার 0 সব পয়েন্টে মানে ফাংশনটা নিজে 0, ফাংশনটা নিজে 0। বোঝা গেল ব্যাপারটা কি? সিম্পল অবজারভেশন, ভেরি সিম্পল। দেখো ফাংশনটা আইডেন্টিক্যালি 0 হয়ে যাচ্ছে ফর অল x এর জন্য। নম্বর অপশন ক্লিয়ার? ভেরি সিম্পল প্রবলেম। নেক্সট, নেক্সট এই টাইপের প্রবলেম কি করে সলভ করতে হয়? দেখ
এর জন্য বোধহয় একটা ফর্মুলা তোমাকে দেওয়া দরকার। ফর্মুলাটা হচ্ছে তোমার আদারওয়াইজ ডিরেক্টলি বলে দিলেও হয় ব্যাপারটা নিয়ে। আচ্ছা বলি, এই টাইপের প্রবলেম কি করে করবে, এমনি বলে দিই ব্যাপারটা নিয়ে, ফর্মুলার দিকে যাচ্ছি না। প্লিজ খেয়াল করে দেখো, এটাকে এভাবে ভাবো তো, লিমিট ওরা দিয়েছে ওদের মতো করে, আমরা এভাবে ভাবতে পারি, আমাদের ভাবার মধ্যে ভুল কিছু নেই, আর ভাবনাতেও কেউ বাধা দেবে না তো। 1 প্লাস টি স্কোয়ার ডিটি, আর এটাকে নিচে ভাবলাম, বুঝতে পারছি এটা যেটা এটাকে নিচে ভাবতেই পারে, অসুবিধা কি আছে, লিমিট তো। তার মানে উপরে একটা ফাংশন বা নিচে, দেখো এক্স টেন্ডস যখন 3 হচ্ছে, এই 3 বসানো মানে এটা তো আপার লিমিট লোয়ার লিমিট সেম, মানে ইন্টিগ্রেশন আলটিমেটলি জিরো কন্ট্রিবিউশন দেবে, আর নিচেরটাও জিরো। সো দিস ইজ 0/0 ফর্ম। বুঝতে পারছো কি বলছি? আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি এটা 0/0 ফর্ম। তো এল হসপিটাল ইউজ করব, এল হসপিটাল ইউজ করব, বুঝতে পারলে? চলো এল হসপিটাল ইউজ করে দিই, দেখি এল হসপিটাল ইউজ করে কি হবে। নিচেরটা তো 1 হয়ে যাবে, সেটা তোমরা জানো, লিমিট x টেন্ডস টু 3, নিচেরটা 1 হয়ে যাবে ডেরিভেটিভ করলে। উপরেরটা ডেরিভেটিভ কিভাবে হয় বলো তো? দেখো শেখাচ্ছি। এই আপার লিমিটটা এখানে t এর জায়গাতে বসবে, দ্যাট ইজ e টু দি পাওয়ার 1 প্লাস x স্কয়ার ইনটু আপার লিমিটের ডেরিভেটিভ হবে dtx অফ x মাইনাস মাইনাস লোয়ার লিমিটটা ওখানে বসবে t এর জায়গায় 1 প্লাস দ্যাট ইজ 3 স্কয়ার ইনটু ডেরিভেটিভ অফ লোয়ার লিমিট, ব্যাস উপরের ডেরিভেটিভটা এটাই হবে, উপরের ডেরিভেটিভটা এটাই হবে। বলতে পারলাম কি বলছি? এবারে ক্যালকুলেশন করো, কি দাঁড়াচ্ছে, লিমিট x টেন্ডস টু 3, এবারে এদিকে এটা 1 হয়ে গেল, তার মানে e টু দি পাওয়ার 1 প্লাস x স্কয়ার, আর এটাতে 0 হয়ে যাচ্ছে, মানে এটাই থাকছে অ্যাকচুয়ালি। সো e টু দি পাওয়ার রুট ওভার 1 প্লাস 3 স্কয়ার, দ্যাট ইজ e টু দি পাওয়ার রুট 10। দেখো বুঝতে পারলাম? সো এই হলো টেকনিক, জাস্ট লিমিট গুলোকে বসাবে এবং ওটা ডেরিভেটিভ করবে, করে বার করে নেবে, ক্লিয়ার? সো এই টাইপের প্রবলেম হলে তাহলে অসুবিধা কিছু হবে না, ঠিক আছে? এই টাইপের প্রবলেম কিন্তু ভালো প্রবলেম, এগুলো দেখবে একটু ভালো করে, আর অনেক প্রবলেম আছে দেখবে এই টাইপের। সো এই ছিল রিমান ইন্টিগ্রেশন থেকে কিছু ইম্পর্টেন্ট সম্ভাব্য কোশ্চেন নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে? হিজিবিজি করতে যেও না, এত কারি করে এক গাদা করে পুরো বইতে প্রচুর প্রবলেম পাবে, বাট ওইরকম ভাবে হবে না, ঠিক আছে? যে কয়েকটা সিলেক্টেড কোশ্চেন একটু করলাম ওগুলো একটু দেখবে, এটা বাদ দিয়ে আর দু চারটে না হয় কিছু দেখার হলে দেখবে, পুরো এত বেশি করতে যেও না। কোশ্চেন পরীক্ষার যতটুকু আমি আন্দাজ করতে পেরেছি এবং যতটুকু আইডিয়া আমার, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে বা প্রিভিয়াস এক্সাম গুলো হচ্ছে সেগুলো দেখে যতটা বিচার বিশ্লেষণ করে বোঝা যায়, কোশ্চেনের প্যাটার্ন মানে কোশ্চেনের যে লেভেল একদমই কঠিন হয় না। সময় টাইমটা মেন ফ্যাক্ট, ওই 1.5 ঘন্টাতে তুমি যত ব্রিলিয়ান্ট হও না কেন, তোমাকে খেলতে হবে ওই 1.5 ঘন্টায়, ওই 1.5 ঘন্টায় তুমি নিজেকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করবে সবটাই সেটার উপর ডিপেন্ড করে আছে, আলাদা কিচ্ছু না, বোঝা গেছে? তোমার প্রবলেম সলভিং স্কিল খুব স্ট্রং, তুমি প্রবলেম দিলেই সেটাকে না সলভ করে ছাড়তে পারো না, বাট ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে সেটাকে নিজেকে কন্ট্রোল করে মানে প্রবলেমটাকে সলভ করা কম সময় ইউজ করে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? আলাদা কিচ্ছু না। কোশ্চেন বা সবাই দেখছি প্রচুর কঠিন কঠিন লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করছে, আমার মনে হয় না এত কঠিন লেভেলের কোশ্চেন হবে, হতেই পারে না, এতটা কোশ্চেন খুব সহজ থাকে, কারণ সময়টা দেখো 1.5 ঘন্টাতে 60 খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে ম্যাথসে, তার হিস্ট্রি জিওগ্রাফি নয় বাবা, থিওরি কোশ্চেন, থর মরুভূমি কোথায় অবস্থিত বলে দিল, আমি টিক মেরে দিয়ে ছুটে পালিয়ে আসলাম, তা তো নয়।
তোমাকে রিয়েলিটি ব্যাপারটা ভাবতে হবে। 60খানা কোশ্চেন, একটা কোশ্চেনের জন্য খুব বড় ধরে 1 মিনিট, তাহলে তোমাকে তো গোল করতে হবে, কোশ্চেন রিডিং টাইম দিতে হবে, সেগুলো তো আমি এখানে ইনক্লুড করবো না। আমার সলভ করার জন্য আমি 1 মিনিট পাবো একটা কোশ্চেন, বোঝা গেছে? সেই হিসেবেই কোশ্চেন হয়, পরীক্ষার কোশ্চেনের লেভেল খুব একদম ইজি হবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, থিওরিটিক্যাল পেপার মানে পার্টগুলো একটু ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, চলো রিমান ইন্টিগ্রেশনটা আপাতত এটুকুই, আর এখান থেকে বেশি কিছু বলছি না।